আসসালামু আলাইকুম। আজ ২০ জানুয়ারি ২০২৫ সোমবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের সঙ্গে যা করতে চায় চীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে বাদ দিতে দুদকের চিঠি। ডক্টর ইউনূসের পক্ষে শক্ত অবস্থান নিল যুক্তরাজ্য। এবার বিস্তারিত। ভারতের রক্তচক্ষুকে থোড়াই কেয়ার করে বাংলাদেশের সঙ্গে শক্তপোক্তভাবে সম্পর্ক গড়তে চায় চীন। অতীতের সব ঘটনা ভুলে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী বা টেকসই সম্পর্ক গড়তে চায় দেশটি। বিশেষ করে ৩৬ জুলাই খ্যাত ৫ই আগস্ট দেশে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে শেখ হাসিনার পতন এবং দুনিয়ার তার একমাত্র আশ্রয়দাতা ভারতের বৈরী আচরণ মোকাবিলায় ঢাকার কৌশলগত মিত্র হতে চায় বেইজিং। কূটনৈতিক সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এজন্য অন্তর্বর্তী সরকারের কাছে ক্রমাগত আকর্ষণীয় প্যাকেজ বা প্রস্তাব পাঠাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতিনিধিরা। অতি সম্প্রতি চীনের তরফে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। এক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী মার্চে বেইজিং সফরের আমন্ত্রণ। দুই, ভারতকে চাপে রাখতে তিস্তায় বাংলাদেশের পূর্ব প্রস্তাবিত সমন্বিত মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের নিঃশর্ত সহায়তার আগাম অঙ্গীকার। সেগুনবাগিচার তরফে চীনের দাওয়াতের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরকে ইতিবাচক চিন্তার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তিস্তা প্রশ্নে চটজলদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে বা জনসমক্ষে প্রতিক্রিয়া দেখাতে নিরুৎসাহিত করা হয়েছে। সূত্র মতে, নানা বিষয়ে গত ৫ মাসে ঢাকা বেইজিং বোঝাপড়া বেশ দূর এগিয়েছে, যার ধারাবাহিকতায় পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় সফরে আজ চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটাই কোনো দেশে মিস্টার হোসেনের প্রথম দ্বিপক্ষীয় সফর। সেগুনবাগিচা বলছে, কাঙ্ক্ষিত সেই সফরের প্রস্তাবিত কর্মসূচির উল্লেখযোগ্য অংশ বাস্তবায়ন সম্ভব হলে এটা ব্রেক থ্রো বা ইতিহাস হবে। আর সেই সফরের সফলতার উপরই নির্ভর করছে আগামী ২৭ ও ২৮ মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনের বিশেষভাবে আমন্ত্রিত নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যোগ দেবেন কিনা। একটি সূত্র অবশ্য দাবি করেছে, পূর্ণ দ্বিপক্ষীয় সফর হলেই কেবলমাত্র মার্চে বেইজিং যেতে পারেন প্রধান উপদেষ্টা। তবে রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত সরকার প্রধানের সফরটি হবে কিনা তা নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তাই দেশের ভাবমূর্তি রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র পদ থেকে তাকে অপসারণে ব্যবস্থা নিতে স্বাস্থ্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার এই চিঠি পাঠানো হয়েছে। দুদকের চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করেছেন। কোনো কারণ ছাড়াই মেয়েকে বিভিন্ন রাষ্ট্রীয় সফরে সফরসঙ্গী করেছেন। সাইমা ওয়াজেদের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা হিসেবে যেসব যোগ্যতা উল্লেখ করা হয়েছে তা কেবল কাগুজে ও ফরমায়েশি। মেয়ের অযোগ্যতাকে ধামাচাপা দেওয়ার লক্ষ্যে G20 শীর্ষ সম্মেলনে শেখ হাসিনা তার মেয়ে পুতুলকে সঙ্গে করে ভারত নিয়ে যান। নিজের পারিবারিক প্রভাব এবং তার নিকটাত্মীয়দের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে সরকারের বিপুল অর্থ ক্ষতিসাধন করেছেন এবং একই সঙ্গে তাদের কার্যকলাপ আন্তর্জাতিক পরিমণ্ডলে রাষ্ট্রীয় সম্মানহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা প্লট বরাদ্দ সূচনা ফাউন্ডেশন নামীয় একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপঢৌকন আদায় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতায় অটিস্টিক সেলকে ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব বিস্তার করে করমুক্ত করার কথাও বলা হয়েছে চূড়ান্ত করা চিঠিতে। পুতুলকে অপসারণের অনুরোধ জানিয়ে প্রস্তুত করা দুদকের চিঠিতে আরও বলা হয়েছে, সার্বিকভাবে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এহেন ব্যক্তি বাংলাদেশ কর্তৃক মনোনীত হয়ে WHO-র একটি সম্মানজনক পদে দায়িত্ব পালন করে যাওয়া দেশের জন্য মর্যাদাহানিকর এবং বিশ্বমণ্ডলে দেশের সুনাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ বাতিলপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপির দেয়া একটি প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি বলছে, শেখ হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে পক্ষপাতমূলক বলে অভিযোগ ওঠার পর বাংলাদেশের বিষয়ে একটি বিতর্কিত প্রতিবেদন প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য। যুক্তরাজ্যের কমনওয়েলথ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ গত বছরের নভেম্বরে ওই প্রতিবেদনটি দেয়। বিতর্কিত ওই প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয়েছে, যদিও পরে ওই প্রতিবেদনে উল্লিখিত অনেক তথ্য সঠিক নয় বলে অভিযোগ ওঠে। এমনকি প্রতিবেদনে উল্লেখযোগ্য ভুলের বিষয়ে অভিযোগ সামনে আসে। কর্মকর্তারা বলছেন, লেবার পার্টির একজন এমপি হাউস অব কমন্সে এটি সম্পর্কে অভিযোগ করার পরে ওই প্রতিবেদনটি আর বিতরণ করা হচ্ছে না এবং প্রতিবেদনটি এখন পর্যালোচনার অধীনে রয়েছে। একজন মুখপাত্র বলেছেন, বিশ্লেষিত প্রতিবেদনটি পর্যালোচনার অধীনে থাকা অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র দপ্তরের সাথে শেয়ার করা হয়েছে। এটি ব্যাপক প্রচারের উদ্দেশ্যে নয় এবং এটা আর বিতরণ করা হচ্ছে না বা কোনো ফলো আপ করবে না। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার 3 মাস পর গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে ওই প্রতিবেদন সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করা হয়। বিতর্কিত ওই প্রতিবেদনটিতে হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে নিয়ে একাধিক সমালোচনা করা হয়েছে। এপিপিজির কনজারভেটিভ চেয়ার অ্যান্ড্রু রেসিন্ড্রেল একটি প্রেস রিলিজে লিখেছেন, বাংলাদেশের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ থাকা উচিত, যেখানে শুধু ক্ষমতাসীনদের সমর্থকদের জন্য নয় বরং সবার জন্য সকল সুযোগ উন্মুক্ত থাকবে। অবিলম্বে এই ধারার পরিবর্তন না হলে নতুন সরকারের কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আশা করছে তা হাওয়ায় মিলিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এছাড়া সেই প্রতিবেদনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের বিরুদ্ধে আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার এবং কট্টর ইসলামপন্থীদের পৃষ্ঠপোষকতা করার অভিযোগও করা হয়েছে। মূলত ভারতের নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে বিতর্কিত এই প্রতিবেদনটি লেখা হয়েছিল। ব্রিটিশ এমপিদের প্রত্যাহার করে নেয়া এই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, আমরা প্রমাণ পেয়েছি সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা, এমপি, সাবেক বিচারক, স্কলার, আইনজীবী ও সাংবাদিকদের বিরুদ্ধে এত বেশি সংখ্যায় হত্যার অভিযোগ আনা হচ্ছে যে সেগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। মিথ্যা তথ্যে ভরপুর এবং ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাত দুষ্ট উল্লেখ করে বিশেষজ্ঞরা এই রিপোর্টের সমালোচনা করেছেন। সম্প্রতি বাংলাদেশ থেকে ঘুরে যাওয়া লেবার পার্টির এমপি রূপা হক এই সপ্তাহে হাউস অব কমন্সে প্রতিবেদনটির কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কুচক্রী কাজ বলে অভিহিত করেছেন। রূপা হক আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে তার কাছে বিতর্কিত এই প্রতিবেদনটির বিষয়ে উত্থাপন করেছিলেন এবং জিজ্ঞাসা করেছিলেন, আপনার সরকার কি করছে? পার্লামেন্টের নামে এই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অধ্যাপক নাওমি হোসেন বলেছেন, প্রতিবেদনে মৌলিক ত্রুটি রয়েছে। এটি মারাত্মকভাবে পক্ষপাতদুষ্ট বা অত্যন্ত খারাপ বিশ্লেষণ। জবাবদিহিতার হাতিয়ার হিসেবে এটি সম্পূর্ণরূপে ব্যর্থ। 19 জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। সবাই বক্তব্যটিকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন। এ ধরনের বক্তব্যের বাস্তব প্রতিফলনও চেয়েছেন অনেকে। আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ নয়। জনগণ ম্যাটার্স উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সর্বস্তরের নেতা কর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। রোববার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। লন্ডন থেকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন তিনি। তারেক রহমান বলেন, আমি গত কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ হবে না, আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে। অন্যদের কি আছে তাই তো বড়াই করছেন? নো, থাকতে পারে আপনারা শাখা প্রশাখা। আমাদের নেতা কর্মীরা তৈরি করেছেন সেই শাখা প্রশাখা। গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে, ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে, কিন্তু তারপরেও জনগণ ম্যাটার্স, জনগণ ম্যাটার্স। সেই জনগণ হচ্ছে আমাদের শক্তি, জনগণ হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কি হয় 5 আগস্ট বুঝিয়ে দিয়েছে।
কাজেই আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু বুঝিয়ে দেবে, তখন কিন্তু পস্তাতে হবে, হায় হুতাশ করতে হবে। তিনি আরও বলেন, মানুষ হিসেবে হয়তো আমরা বিভ্রান্ত হতেই পারি, কিন্তু যে পরিস্থিতির ভেতর দিয়ে এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছি, সহকর্মীদের কাছে আমি বিনীতভাবে করজোড়ে অনুরোধ করব, সমগ্র বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যত কর্মী সৈনিক আছেন, দয়া করে মোটর সাইকেলওয়ালাদের ভিড় করতে দেবেন না। দয়া করে আপনারা বিভ্রান্তিকর কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। তারেক রহমান বলেন, সবাই বলে যে একটি নিরপেক্ষ নির্বাচন হলে, যারা বিএনপি করেন না, দেশে একটি স্বাভাবিক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ সম্ভাবনা আছে সরকার গঠনের। আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, মোটরসাইকেলওয়ালাদের তাদের নিজ স্বার্থ উদ্ধারের জন্য বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় সেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তখন কি আপনি মনে করেন আপনি ভালো থাকতে পারবেন? বিএনপির নেতাকর্মীরা কি ভালো থাকতে পারবে? এই সময়ে মিলনায়তনে কর্মীরা সমন্বয়ে না বলেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলমান বিধ্বংসী যুদ্ধের অবশেষে ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি চুক্তি। চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি 3 নারী বন্দীকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এরপরই কারাগারে থেকে 90 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত সকলেই নারী ও শিশু। সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে 90 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জেল সার্ভিস। এর আগে রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘন্টা পরে হামাস রেড ক্রসের কাছে 3 ইসরায়েলি বন্দীকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দীর মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে 30 জন করে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনেই 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। তারা সবাই নারী ও শিশু। মুক্তিপ্রাপ্ত বন্দীদের মধ্যে রয়েছে খালিদা জারার নামে একজন রাজনীতিবিদ। তিনি অধিকৃত পশ্চিম তীরে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা। জারার এর আগে ইসরায়েলি দখলদারিত্ব সম্পর্কে প্রকাশ্য বিবৃতি দিয়েছিলেন, আর এই অভিযোগে উস্কানি সহ অন্যান্য অভিযোগের জন্য একাধিকবার ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে বন্দী হয়েছিলেন। আল জাজিরার নিদা ইব্রাহিমের মতে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে শিশুও রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইসরায়েলি সৈন্যদের দিকে ঢিল ছোঁড়ার জন্য অনির্দিষ্টকালের জন্য কারারুদ্ধ করা হয়েছিল। ফিলিস্তিনি বন্দী ও সাবেক বন্দী বিষয়ক কমিশন এবং প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি অনুসারে বর্তমানে দখলকৃত পশ্চিম তীরের 10,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি কারাগারে বন্দী রয়েছেন। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় অবরুদ্ধ এই উপত্যকা থেকে ঠিক কত ফিলিস্তিনিকে আটক করা হয়েছে সেই সংখ্যা অজানা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। change.tv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
change tv.press এক ফোঁটা হলুদও নেই।